সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমরা জৈব যৌগের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমার এই কন্টেন্টে কি আছে দেখো, অর্থপ্যারা নির্দেশক, বেনজিন প্রস্তুতি, বেনজিনের যে ধর্মগুলো আছে এবং যে সকল বিক্রিয়া দেয় এই সকল বিক্রিয়ার মেকানিজম নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দিয়ে সবাই শুনবে। দেখো, অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। যে সকল গ্রুপ বেনজিন চক্রে থাকলে নবাগত গ্রুপকে অর্থ আর প্যারা অবস্থানে নির্দেশ করে তাকে বলবা অর্থপ্যারা নির্দেশক। মনে করো তোমাদের বাসাতে 12টা রুম আছে, একটা সিকিউরিটি আছে। এই 12টা রুমের মধ্যে 5টা রুমকে সিকিউরিটি চিনে এই 5টা রুমে কে থাকে। এখন আমি কামিং সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম, ভাই আমি রহিমের কাছে যাব। ও যদি ওই 5টা রুমের মধ্যে রহিম থাকে তাহলে কিন্তু রহিমকে ইন্ডিকেট করবে যে হ্যাঁ ওই রুমে যান, 3 নম্বর রুমে যান। বিষয়টা এরকম। তাহলে দেখো, একটা বেনজিন স্ট্রাকচার যদি তুমি আঁকো তাহলে দেখো এই বেনজিনের এই বডিটার নাম হলো অর্থ, এটা অর্থ, এটা হলো মেটা, এটা হলো মেটা, আর এটা হলো প্যারা। তাহলে দেখো দুইটা পজিশন হলো অর্থ পজিশন, দুইটা পজিশন হলো মেটা পজিশন, আর এটা হলো প্যারা পজিশন। আর এই টোটাল মূলকটাকে বলা হয় ফিনাইল মূলক। ফিনাইল মূলক, এটা হলো ফিনাইল মূলক। তাহলে এটা অর্থ, এটা অর্থ, এটা মেটা, এটা মেটা, আর এটা হলো প্যারা। তাহলে দেখো, যে সকল গ্রুপ বেনজিন চক্রে উপস্থিত থাকলে, অর্থাৎ এখানে কিন্তু উপস্থিত থাকতে হবে, ওই সিকিউরিটি কিন্তু থাকতে হবে। এখন সিকিউরিটি যদি না থাকে তাহলে আমি কাকে গিয়ে জিজ্ঞেস করবো, ভাই আমি অমুকের কাছে আসছি, যাব। তাহলে যে সকল গ্রুপ বেনজিন চক্রে উপস্থিত থাকলে নবাগত গ্রুপকে, নবাগত গ্রুপ, মনে করো আমি গেছি গিয়ে জিজ্ঞেস করছি সিকিউরিটিকে, ক্লোরিন হলো নবাগত গ্রুপ, একে এই অর্থতে যদি পাঠায় তাহলে এটা হবে অর্থ নির্দেশক, মেটাতে পাঠালে মেটা নির্দেশক, প্যারাতে পাঠালে প্যারা নির্দেশক। আমি জানি এটা হলো অর্থপ্যারা নির্দেশক, আমি জানি। তাহলে নবাগত যে কামিং গ্রুপ আছে এই ক্লোরিনকে পাঠাবে কোথায়, অর্থতে, আবার পাঠাবে কোথায়, প্যারাতে। তাহলে যে সকল গ্রুপ বেনজিন চক্রে উপস্থিত থাকলে নবাগত কামিং গ্রুপকে অর্থ এবং প্যারা অবস্থানে নির্দেশ করে তাকে বলা হয় অর্থপ্যারা নির্দেশক। আমি আবারও বলতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। যে সকল গ্রুপ বেনজিন চক্রে উপস্থিত থাকলে আগে থেকেই আছে নবাগত গ্রুপ ক্লোরিন, একে অর্থ ও প্যারা অবস্থানে নির্দেশ করে তাকে বলবো অর্থপ্যারা নির্দেশক। যদি মেটা অবস্থানে নির্দেশ করে তাকে বলবো মেটা নির্দেশক। সিম্পল কথা। তাহলে দেখো, এখানে প্রথমে সে অর্থতে নির্দেশ করবে, তাহলে CH3, আর এখানে অর্থতে একটা ক্লোরিন প্লাস, আর এখানেও ধরো CH3, এইখানে Cl প্লাস, এইদিকে জায়গা নেই নিচে লিখবো, একসাথে তোমার ওই পাশে লিখবে। দেখো তুমি জানো এখানে CH আছে, এখানে CH, এখানে CH, এখানে CH, এখানে CH, আর এখানে কিন্তু অনলি C আছে, C, আর এখানে প্রত্যেকটা জায়গায় CH। তাহলে দেখো যখন ক্লোরিনটা এখানে বসছে তখন কিন্তু এখানে হাইড্রোজেনকে সরাই দিচ্ছে, কারণ এই স্ট্রাকচারটা গঠিত হয়েছে কিন্তু কার্বন দ্বারা, কার্বন চক্র কিন্তু ভাঙা যাবে না। তাহলে এখানে ক্লোরিন বসছে কাকে সরাই দিয়ে, হাইড্রোজেনকে, এখানেও ক্লোরিন বসছে কাকে সরিয়ে দিয়ে, হাইড্রোজেনকে। তাহলে দুইটা হাইড্রোজেন এখান থেকে সরে গেছে। তাহলে এখানে ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে HCl গঠন করবে। তুমি দেখো বেনজিন চক্র এখানে একটা, এখানে আছে দুইটা, তুমি এখানে 2 দাও। 2 দেওয়ার সাথে সাথে একটু খেয়াল করে দেখো, তুমি দেখো এখানে কিন্তু আমাদের হাইড্রোজেন কিন্তু 2টা চলে গেছে, তাই 2 দিবা এখানে, কারণ এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, তাই হাইড্রোজেন হলো 2টা। তাহলে 2টা ক্লোরিন এখানে আছে, আর এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। তাহলে 1 2 3 4, এখানে 2 দিয়ে দাও, শেষ, বিক্রিয়া সমান্তরাল হয়ে গেছে। তাহলে যে সকল গ্রুপ বেনজিন চক্রে উপস্থিত থাকলে নবাগত গ্রুপকে অর্থতে এবং প্যারাতে নির্দেশ করে তাকে বলা হয় অর্থপ্যারা নির্দেশক। আর তুমি জানো এখানে C আছে, অনলি কার্বন, একটা হাইড্রোজেন ছিল সেটাকে সরাই দিয়ে CH3 আসছে, আর এখানে কি আছে, এক্সিস্টিং CH 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 আছে। কিন্তু ক্লোরিন যখন এনে বসছে তখন কিন্তু হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছে, বাট কার্বনকে সরানো সম্ভব নয়।
কারণ কার্বন এই বেনজিনের গঠন অথবা স্ট্রাকচারকে ধরে রেখেছে বা গঠন করেছে স্ট্রাকচার। আশা করি এটা বুঝতে পেরেছ। এখন আমরা মেটা নির্দেশক পড়ব। মেটা নির্দেশক একই সংজ্ঞা, যে সকল গ্রুপ বেনজিন চক্র উপস্থিত থাকিলে নবাগত গ্রুপকে মেটা অবস্থানে নির্দেশ করে। দেখো এই যে মেটা নির্দেশক। তাহলে দেখো বেনজিনের ভিতরে আগে থেকে মনে করো একটা গ্রুপ আছে CHO বেনজালডিহাইড, প্লাস এখানে ক্লোরিন এখন আসলো মনে করো, নবাগত কামিং গ্রুপ। তাহলে যে সকল গ্রুপ বেনজিন চক্রে উপস্থিত থাকলে নবাগত গ্রুপকে মেটা অবস্থানে নির্দেশ করবে তাকে তুমি বলবা মেটা নির্দেশক। তাহলে CHO এই ক্লোরিনকে মেটা অবস্থানে নির্দেশ করলো। ক্লোরিন এখানে বসার সাথে সাথে হাইড্রোজেন কিন্তু চলে গিয়েছে, এই হাইড্রোজেন Cl কে ধরছে, এখানে Cl একটা আছে HCl। তোমার মনে প্রশ্ন থাকতে পারে, স্যার ইতিপূর্বে তো আপনি দুইটা এরকম বেনজিনের প্রোডাক্ট পাইছেন, উৎপাদ পাইছেন, এখন একটা পেলেন কেন? ওখানে তো ছিল অর্থু ও প্যারা, তাহলে অর্থুতে একবার গিয়েছে, প্যারাতে একবার গিয়েছে, তাই তুমি দুইটা উৎপাদ পেয়েছো। আর এখানে কিন্তু মেটা নির্দেশক অনলি একটা, তাই মেটা উৎপাদ পাইছে। আমরা জানি এই যৌগের নাম কি জানো? টুলুইন। অথবা সরি, এই যৌগের নাম হলো বেনজালডিহাইড। বেনজালডিহাইড কেন? এটা হলো অ্যালডিহাইডের কার্যকরী মূলক। প্রিভিয়াস ক্লাসে আমার কিন্তু এটা পড়াইছি, এটা অ্যালডিহাইডের কার্যকরী মূলক। তাহলে বেনজিনের মাথার উপরে অ্যালডিহাইড ইকুয়াল টু বেনজালডিহাইড। তাহলে তুমি দেখো এটা হলো 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার কার্বন। তুমি দেখো 1 2 3 4 5 6, তুমি দেখো কয় নাম্বারে ক্লোরিন আছে? 3 নাম্বারে। তাহলে এর নাম হলো 3 ক্লোরো বেনজালডিহাইড। বেনজালডিহাইড। তাহলে দেখো বেনজালডিহাইডের নাম কিন্তু চেঞ্জ হয় নাই, 3 ক্লোরো বেনজালডিহাইড। এটা যদি তুমি লিখতে না চাও, দেখো এটা মেটা অবস্থানে কিন্তু ক্লোরিন, তাহলে মেটা ক্লোরো বেনজালডিহাইড। বেনজালডিহাইড। তাহলে দুইটা নাম, একটা হলো মেটা ক্লোরো বেনজালডিহাইড অথবা 3 ক্লোরো বেনজালডিহাইড, তোমার ইচ্ছা, একদম সিম্পল বিষয়। অ্যারোমেটিক যৌগ অত্যন্ত সহজ যদি তুমি ভালো করে বুঝো এবং আয়ত্ত করতে পারো। তাহলে আমি মেটা নির্দেশের সংজ্ঞা আবার একটু বলি। দেখো যে সকল গ্রুপ বেনজিন চক্রে উপস্থিত থাকলে নবাগত গ্রুপকে মেটা অবস্থানে নির্দেশ করে তাকে মেটা নির্দেশক গ্রুপ, অর্থ অবস্থানে নির্দেশ করলে অর্থ নির্দেশক গ্রুপ, প্যারা অবস্থানে নির্দেশ করলে প্যারা নির্দেশক গ্রুপ, একদম সিম্পল। তবে এখন দেখো তোমাদের প্রায়শই MCQ কোশ্চেন আসে, নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক, নিচের কোনটি মেটা নির্দেশক। মনোযোগ দাও। আমি সাধারণত এটা কোনো বইয়েতে ওইভাবে লেখা নাই, আমি এটা একটু ডিটারমিন করেছি আর কি। সাধারণত একক বন্ধনযুক্ত কার্যকরীমূলক যারা থাকবে, একক বন্ধন, তারা হলো অর্থপ্যারা নির্দেশক। ফর এক্সাম্পল মনে করো ক্লোরিন, ব্রোমিন, OH, তারপরে ধরো NH2 বন্ধন CH3। এখন একে ভেঙে দেখতে হবে কিন্তু যে একক বন্ধন আছে কিনা। দেখো একে যদি ভাঙাই তাহলে দেখো প্রত্যেকটা একক বন্ধন, একে যদি ভাঙাও প্রত্যেকটা দেখো একক বন্ধন, একে যদি ভাঙাও প্রত্যেকটা কিন্তু দেখো একক বন্ধন। এই একক বন্ধন যারা আছে প্রত্যেকেই হলো অর্থপ্যারা নির্দেশক, অর্থ এন্ড প্যারা। মনে রাখবা, একটা MCQ কিন্তু আসবে, একক বন্ধন। তাহলে এটা 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 এবং এটা তোমার অর্থপ্যারা নির্দেশক। এবং যে সকল কার্যকরী মূলকে দ্বিবন্ধন থাকে, ফর এক্সাম্পল কার্বনিল মূলক কিটোন, তাহলে এইটা দেখো দ্বিবন্ধন আছে, এই যে দ্বিবন্ধন। ধরো এইটা অ্যালডিহাইডের কার্যকরী মূলক, এখানে দেখো দ্বিবন্ধন আছে। অথবা তুমি যদি মনে করো এটা কার্বক্সিলিকের কার্যকরী মূলক COH, এই দেখো দ্বিবন্ধন আছে। তাহলে দ্বিবন্ধন বা 3 বন্ধন থাকলে সেগুলো হবে মেটা নির্দেশক। এটা আমি নিজে নিজে ডিটারমিন করেছি পড়তে গিয়ে। আমি যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু আমি এইভাবে পড়তাম, নিজে নিজে একটা টেকনিক অবলম্বন করে। তাহলে সহজেই মাথার ভিতরে ক্যাচ করে অনেকদিন মনে থাকে। তাহলে বুঝলাম একক বন্ধন যারা থাকবে তাদেরকে বলবো তুমি অর্থপ্যারা নির্দেশক,
আর যাদের মধ্যে দ্বিবন্ধন অথবা 3 বন্ধন থাকবে সেই সকল কার্যকরী মূলককে বলবো তুমি মেটা নির্দেশক। এখন একসাথে আরেকটি পড়া তুমি পড়ে নিবে, 100% এটা আসবে। নিচের কোনটি সক্রিয়কারী মূলক, নিচের কোনটি নিষ্ক্রিয়কারী মূলক? যারা অর্থোপেরা তারা সক্রিয়কারী মূলক, যারা মেটা নির্দেশক তারা হলো নিষ্ক্রিয়কারী মূলক। কিন্তু একটা এক্সেপশন আছে, এই যে এটা অর্থোপেরা হওয়া সত্ত্বেও এটা নিষ্ক্রিয়কারী মূলক, এক্সেপশন, এটা ভালো করে পড়ে নিবে। এখন তোমার মনে প্রশ্ন জাগতেছে যে স্যার সক্রিয়কারী আর নিষ্ক্রিয়কারী এটা কেন বলা হয়? মনোযোগ দাও। যারা অর্থোপেরা নির্দেশক এবং বেনজিন চক্রকে ইলেকট্রন দান করে, যেমন ধরো এটা বেনজিন, আমি জানি এটা একটা অর্থোপেরা নির্দেশক CH3, তুমি জানো এটা একক বন্ধন, একটু আগে আমি দেখিয়েছি। এই CH3 মূলকটা বেনজিন চক্রকে ইলেকট্রন দান করে। তুমি কিন্তু জানো ইতিপূর্বেই তোমাদেরকে আগে লেকচারে পড়িয়েছি এই বেনজিনের ভিতরে কিন্তু 6টি পাই ইলেকট্রন আছে। এখন যদি আরো ইলেকট্রন এখানে আসে তাহলে কিন্তু বেনজিনের স্টেবিলিটিটা আরো বৃদ্ধি পায়। এই জন্য এই CH3 কে বলা হয় সক্রিয়কারী মূলক, কারণ এই মিথাইল মূলকটা তোমার বেনজিন চক্রকে ইলেকট্রন দান করতেছে, ফলে রেজোন্যান্স সিস্টেম যেটা আছে এটা আরো অ্যাক্টিভ স্ট্রং হচ্ছে। এই জন্য একে বলে সক্রিয়কারী মূলক, অর্থাৎ বেনজিনকে সে সক্রিয় করে। আর যারা মনে করো নিষ্ক্রিয়কারী মূলক, তারা বেনজিন চক্র থেকে ইলেকট্রন নিয়ে নেয়, এই যে ইলেকট্রন টান দিয়ে নিয়ে নিচ্ছে, দেখো, অর্থাৎ এর ভিতরে যে ইলেকট্রন গুলো ছিল পাই ইলেকট্রন, সেই পাই ইলেকট্রনকে NO2 নিয়ে নিচ্ছে উপরের দিকে তীর চিহ্ন, ফলে বেনজিনের রেজোন্যান্সটাকে নষ্ট করে ফেলতেছে, দুর্বল করে ফেলতেছে। এই জন্য এদেরকে বলা হয় নিষ্ক্রিয়কারী মূলক। তাহলে তুমি বুঝলে যে সকল অর্থোপেরা মূলক আছে তারাই কিন্তু সক্রিয়কারী মূলক, আর যারা মেটা নির্দেশক আছে তারা কিন্তু নিষ্ক্রিয়কারী মূলক। তবে একটা এক্সেপশন আছে, সেটা হলো বন্ধন ক্লোরিন, যেটা ক্লোরিন সেটা কি বলো, নিষ্ক্রিয়কারী মূলক। আশা করি তোমরা অর্থোপেরা নির্দেশক, সক্রিয়কারী মূলক এবং নিষ্ক্রিয়কারী মূলক ইজিলি বুঝতে পেরেছ। এখন দেখো আমরা পড়ব বেনজিনের প্রস্তুতি। তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কার্বন 1s2 2s2 2px py pz 011, যখন কার্বনকে উত্তেজিত করো তাহলে 1s2 2s1 2px py and pz 111, অর্থাৎ s থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে pz এ যায়। এবং আমরা জানি বেনজিনের ভিতরে sp2 সংকরীকরণ ঘটে, sp2, কারণ বেনজিনের মধ্যে কার্বন কার্বন কি আছে বলো তুমি, দ্বিবন্ধন আছে। এই যে দ্বিবন্ধন, দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। আমরা জানি দ্বিবন্ধন থাকলে sp2 সংকরীকরণ ঘটে, এই বেনজিনে কিন্তু sp2 সংকরীকরণ ঘটে। এই pz অরবিটালটা কিন্তু রয়ে যায় অসংকরিত অবস্থায়। সেটা কিভাবে দেখো, একটা স্ট্রাকচার যদি আমরা আঁকি তাহলে তুমি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে। এটা কার্বন, এটা একটু ফ্ল্যাট করে আঁকবে, তাহলে চিত্রটা আঁকতে সহজ হবে। ধরো তুমি জানো কার্বনের মধ্যে কিন্তু পিজেডটা অসংকরিত রয়েছে, পিজেড হলো ডাম্বেল আকৃতি, তুমি জানো পিজেড যেটা একটু আগে দেখলাম যে রয়ে গেছে, সংকরীকরণে অংশগ্রহণ করেনি, সেটা কিন্তু আমরা লিখে ফেলতেছি এভাবে পিজেড, এটা পিজেড। তাহলে এটা কি অসংকরিত অরবিটাল পিজেড, এটা পিজেড, এই প্রত্যেকটা পিজেড। আর এখানে যে দেখো এটা সিগমা বন্ধন, কিন্তু এটা সিগমা বন্ধন, এগুলো প্রত্যেকটা সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা সিগমা বন্ধন। আর তুমি জানো এই সিগমা বন্ধনটা জন্ম হয়েছে sp2 বনাম sp2 অধিক্রমণের মাধ্যমে, কারণ তুমি জানো বেনজিনের মধ্যে কি ঘটে, sp2 সংকরীকরণ ঘটে। তাই বেনজিনের মধ্যে যে সিগমা বন্ধনটা আছে সেই সিগমা বন্ধনটা sp2 বনাম sp2 অধিক্রমণ দ্বারা এই সিগমা বন্ধনের জন্ম হয়েছে, একদম সহজ। আর যেটা অসংকরিত অরবিটাল থাকে তোমরা জানো তারা কিন্তু অধিক্রমণ দ্বারা পাই বন্ধন গঠন করে, অর্থাৎ সংকর অরবিটাল সিগমা বন্ধন গঠন করে আর অসংকর অরবিটাল পাই বন্ধন গঠন করে। তাহলে দেখো এটা আর এটা অধিক্রমণ যদি করো তাহলে এখানে একটা পাই বন্ধন সৃষ্টি হবে,
এইটা এবং এটা যদি অতিক্রমণ করো তাহলে কিন্তু এখানে একটা পাই বন্ধন সৃষ্টি হবে, এইটা আর এটা যদি অতিক্রমণ করো তাহলে এখানে আরেকটা পাই বন্ধন সৃষ্টি হবে। এইভাবে পি অরবিটালের ওভারল্যাপ বা অধিক্রমণ ঘটে। এখন এটাকে যদি একটু সোজা করো তাহলে দেখো বেনজিনের স্ট্রাকচারটা দাঁড়ায় তোমার এরকম, অর্থাৎ তোমার এখানে একটা দ্বিবন্ধন হয়েছে, একটার পরে একটা দ্বিবন্ধন, একটার পরে একটা দ্বিবন্ধন হয়েছে। তুমি দেখো এখানে দ্বিবন্ধন হয়েছে, এটার পরে এখানে দ্বিবন্ধন হয়েছে, এটার পরে এখানে দ্বিবন্ধন হয়েছে, অর্থাৎ এটা হলো পাই বন্ধন, এটা হলো পাই বন্ধন, এটা হলো পাই বন্ধন, আর বাকি যেগুলো আছে সব সিগমা 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 বন্ধন। আশা করি তোমরা বেনজিনের পি অরবিটালের যে স্ট্রাকচার সেটা বুঝতে পেরেছো। এখন এই প্রত্যেকটার সাথে তুমি জানো একটা করে কি থাকে, হাইড্রোজেন। এই প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এই জন্য এটা হয়েছে বলো C6H6 বেনজিন, এই C6H6 বেনজিন, অর্থাৎ এটা হলো বেনজিনের কাঠামো। কিভাবে বেনজিনের কাঠামো গঠিত হয় এটা আশা করি তোমরা এই বেনজিনের স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। sp2 সংকরীকরণ ঘটে এবং z অরবিটাল যেটা অসংকরিত অবস্থায় থাকে সেটা ওভারল্যাপ দ্বারা পাই বন্ধন কিভাবে গঠিত হয় সেটাও আমি দেখিয়ে দিলাম। তাই বেনজিনের ভিতরে 3টি পাই বন্ধন আছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো বেনজিনের প্রস্তুতি, বেনজিন কিভাবে প্রস্তুত করা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। বেনজিনের প্রস্তুতি অনেকগুলোই আছে, বইয়ে দেখবা। এর মধ্যে 3টা মোস্ট ইম্পর্টেন্ট প্রস্তুতি আছে 3টা যৌগ থেকে। নাম্বার 1 ইথাইন, এগুলো খুব ভালো করে পড়বা। ইথাইন থেকে, ইথাইন দেখো 3 অণু ইথাইনকে আমরা যদি লোহার নলের ভিতর দিয়ে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঠাই, আমরা এই দিক থেকে বেনজিন পাবো। বেনজিন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লোহার নলের ভিতর দিয়ে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 অণু ইথাইন গ্যাসকে পাঠাবা, বেনজিন পাবা। এটা হলো পলিমার, কারণ 3 অণু ইথাইন পরস্পরের সাথে যুক্ত হয়েছে, ছোট ছোট অণু যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করেছে। পলিমার মানে পলি মানে বহু, বহুমার, ইট ইজ কল্ড মনোমার। মনোমার তোমাদের প্রায়শই তোমাদের এমসিকিউতে আসে, মেডিকেল পরীক্ষায় আসে, ইথাইনের পলিমার কি? বেনজিন। বেনজিনের মনোমার কি? ইথাইন। কি প্রভাবক এখানে কাজ করে? আয়রন। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। এবং এই বিক্রিয়াটা হলো এরোমেটিকরণ বিক্রিয়া। দেখো আগে ছিল এলিফ্যাটিক যৌগ, হয়ে গেছে এরোমেটিক যৌগ। কত ইম্পর্টেন্ট বিক্রিয়া। বেনজিন প্রস্তুত করলাম কোথা থেকে? ইথাইন থেকে। নাম্বার 1 ইথাইন থেকে বেনজিন। কয় অণু ইথাইন বলো? 3 অণু। লোহার নলের ভিতরে পাঠাইছো, 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেনজিন পাওয়া যায়। এখন নাম্বার 2, আমরা তোমাদের বইয়ে টেক্সট বইয়ে দেওয়া আছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, কিন্তু আমি জৈব অ্যাসিড থেকে শুরু করতে চাই। দেখো এটা বেনজিন, এর নাম কি? বেনজিন। এর উপরে একটা অ্যাসিড মূলক দিয়েছো, তাহলে বেনজোইক অ্যাসিড। এটা কার্বক্সিলিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। দেখছো নাম কত সহজ। বেনজিনের মাথার উপরে অ্যাসিড মূলক ইকুয়াল টু বেনজোইক অ্যাসিড। বেনজিন অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। এখন এর সাথে তুমি ক্ষার বিক্রিয়া করাবা। তুমি তো জানো এটা অ্যাসিড, এটা ক্ষার। বিক্রিয়া করলে লবণ আর পানি উৎপন্ন হয়। এখানে হবে কি দেখো, এই সোডিয়ামটা এইচ কে সরাই দিবে। সোডিয়ামের যোজনী 1, হাইড্রোজেনের যোজনী 1, তাই সরিয়ে দিয়ে COONA প্লাস পানি, এটা হলো লবণ। এখন নামকরণটাও একসাথে পড়ে ফেলবে, বেনজোইক অ্যাসিড। দেখো এর নামটা যদি আমরা ইজিলি ক্যাপচার করতে চাই তাহলে আমার এই স্ট্রাকচারটাকে একটু ভেঙে নাও। COO, এটা বেনজোইক অ্যাসিড, এর নাম বেনজয়েট আয়ন। বেনজয়েট আয়ন, এটা বেনজোইক অ্যাসিড, এর বেনজয়েট আয়ন। এখন এখানে তো বেনজয়েট আয়নটা আসছে, এর নাম সোডিয়াম বেনজয়েট। দেখো কত ইজি, সোডিয়াম বেনজয়েট, লবণ এটা। তাহলে দেখো এটা বেনজোইক অ্যাসিড, হাইড্রোজেন চলে গেলে এটা হলো বেনজয়েট আয়ন, আর এর নাম হলো সোডিয়াম বেনজয়েট। অর্থাৎ বেনজোইক অ্যাসিডকে আমি ক্ষারের সাথে বিক্রিয়া করিয়েছি, বিক্রিয়া করার পরে তুমি কি পেয়েছো বলো? একটি লবণ পেয়েছো। এখন এই লবণটাকে তুলে নিয়ে আসো, সহজ একদম, COONA।
এখন সোডা লাইম দিবে, সোডা লাইম, এটা হলো লাইম, LIME, লাইম মানে চুন। তোমাদের নানি দাদিরা যে চুন খায় পানের সাথে, সেই চুন কিন্তু এটা পাথরের চুন। আর এটা হলো সোডা, সোডা মানে ক্ষার, এই জন্য নাম হয়েছে সোডা এন্ড লাইম, মানে ক্ষার এবং চুনের মিক্সার। তবে এখানে চুনটা, ক্যালসিয়াম অক্সাইডটা কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করবে না, তোমার করবে কে? সোডা শুধু। তাহলে এখানে Na আর এই Na, তাহলে কি দুইটা মিলে কি হয়? Na2। এই দেখো এখানে CO2 আর একটা অক্সিজেন, তাহলে কি হলো? CO3। দেখো অলরেডি সোডিয়াম কার্বন একটা যৌগ হয়ে গিয়েছে। আর যখন এইটা এখানে বসছিল তখন কিন্তু হাইড্রোজেনকে সরাই দিছিল, যখন এই মূলকটা এখানে বসছিল তখন কিন্তু এখানে হাইড্রোজেন নাই, এখানে শুধু আছে কার্বন, এখানে আছে CH, NOCH, CH, প্রত্যেকটা জায়গায় CH আছে, কিন্তু এখানে কিন্তু অনলি কি আছে বলো তুমি? কার্বন। তাহলে এই হাইড্রোজেনটাকে এখন এখানে ঢুকিয়ে দিব, বেনজিন হয়ে যাবে, শেষ। এই হয়ে গেল বেনজিন। এখন তুমি বলো কোথা থেকে পেলে বেনজিন? জৈব অ্যাসিড থেকে, বেনজোইক অ্যাসিড থেকে, অথবা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে। কি পেয়েছো তুমি? বেনজিন পেয়েছো। তাহলে নাম্বার 1-এ আমি পেয়েছি ইথাইন থেকে, এখন পাইলাম আমি কোথা থেকে? বেনজোইক অ্যাসিড থেকে। এখন লাস্ট আরেকটি পড়বে ফেনল থেকে। এই বিক্রিয়াগুলো তুমি বাসাতে 2-3 বার করে লিখবে, এগুলো কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই সকল বিক্রিয়া কিন্তু ছাত্রছাত্রীরা আয়ত্ত করতে পারে না এবং মনে করে অত্যন্ত জটিল, কিন্তু আসলে এগুলো কিন্তু খুবই ইজি। দেখো এটা ফেনল, ফেনল ওয়েস, ফেনল। এর আরেকটা নাম হলো কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। এটা সাপ তাড়াতে ব্যবহৃত হয়। তুমি দেখবা বিভিন্ন রিসোর্ট যেখানে জঙ্গল, বন জঙ্গল আছে, সেই রিসোর্টের জানালাতে অথবা দরজাতে এই সিপি খুলে এটা রেখে দেয়, এই কার্বলিক অ্যাসিড। সাপ আর ঢুকতে পারে না, কারণ এটার গন্ধ সাপ সহ্য করতে পারে না, পাগলের মতো দৌড় দিয়ে চলে যায়। এটা কার্বলিক অ্যাসিড, ফেনল। এর সাথে তুমি জিঙ্কের বিক্রিয়া করাও, তাপ দিবে, এই জিঙ্ক অক্সিজেন কিনে চলে যাবে। তুমি জানো ধাতু হলো ধনাত্মক, জিঙ্ক আর অক্সিজেন হলো ঋণাত্মক, ধনাত্মক তো ঋণাত্মককে ভালোবাসবেই, এটা তো স্বাভাবিক কথা। তাহলে জিঙ্ক অক্সাইড, তাহলে দেখো জিঙ্ক যখন অক্সিজেন কিনে চলে গেল তখন হাইড্রোজেনটা এখানে ঢুকিয়ে দাও, বেনজিন হয়ে যাক, এই হয়ে গেল বেনজিন। তাহলে তুমি ফেনল থেকেও তুমি কিন্তু বেনজিন পেলে। এই 3টা প্রিপারেশন, প্রস্তুতি তুমি খুব ভালো করে করবে। এখন হলো বেনজিনের ধর্ম, মনোযোগ দিয়ে খেয়াল করো, বেনজিন কি কি বিক্রিয়া দেয়। তোমাদের আমি কালকে লেকচার, ফার্স্ট লেকচারে বলেছিলাম এই বেনজিন 3টি যৌগের সাথে তোমার সংযোজন বা যৌথ বিক্রিয়া অংশগ্রহণ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা ভালো করে পড়বা। 3টি যৌগের সাথে, দেখো এখানে দ্বিবন্ধন, একটার পরে এখানে দ্বিবন্ধন, একটার পরে এখানে দ্বিবন্ধন, হাইড্রোজেন। আর মনে রাখবা হাইড্রোজেনের সাথে নিকেল প্রভাবক আর 200°C তাপমাত্রায় বিক্রিয়া অংশগ্রহণ করে, ইট ইজ আ কন্ডিশন। কারণ আমরা জানি বেনজিন এরকম যৌথ বিক্রিয়া দিতে চায় না, বেনজিন অল টাইম কি বিক্রিয়া দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু কন্ডিশনালি, শর্ত সাপেক্ষে বেনজিন 3টি যৌগের সাথে তোমার কি বিক্রিয়া দেয়? যৌথ বিক্রিয়া, এডিশন বিক্রিয়া। ফর এক্সাম্পল হাইড্রোজেনের সাথে এখানে 3 অণু হাইড্রোজেন দিবা। একটু খেয়াল করে দেখো, যখন তুমি অ্যালকিন 9-10-এ পড়েছিলা, অ্যালকিন, তখন এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া কিন্তু নিকেল আর 200°C তাপমাত্রায় ঘটিয়েছিলে। এখানে একটা হাইড্রোজেন দিয়েছিলে আর এখানে একটা হাইড্রোজেন দিয়েছিলে, হয়ে গেছিল কি? CH3 CH3। এখানে তুমি জানো একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন, পাই বন্ধন ভেঙে গেছে, সিগমা বন্ধন কিন্তু ভাঙে নাই, সিগমা বন্ধন রয়ে গিয়েছে। তাহলে একটা পাই বন্ধনকে ভাঙতে 1 অণু হাইড্রোজেন লেগেছে। তুমি বলো এখানে পাই বন্ধন আছে 1টি, 2টি এবং 3টি, তাহলে 3টা ভাঙতে কয় অণু লাগবে? 3 অণু। তাহলে 3 দুগুণে কয়টা? 6টা হাইড্রোজেন। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং লাস্ট ওয়ান এখানে একটা জয়েন করে দিবা, শেষ। তাহলে CH2 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 CH2, দেখো একটা পাই বন্ধনও নাই। অর্থাৎ এই কাঠামোতে বেনজিনের যে রেজোনেন্স স্ট্রাকচার আছে সেটা নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য বেনজিন এই যৌথ বিক্রিয়া দিতে চায় না, কারণ এই পাই বন্ধনকে সে হারাতে চায় না, কিন্তু শর্ত সাপেক্ষে এটা হারাই ফেলে, কিছু করার নাই। এখন এটা হলো একটা অ্যারোমেটিক যৌগ, এটা কিন্তু তোমার একটা এলিফেটিক যৌগ, অর্থাৎ এর নাম বেনজিন আর এর নাম হলো সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন।
সাইক্লোহেক্সেন। এটা একটা চাক্রিক যৌগ, এলিফেটিক যৌগ, বদ্ধ শিকল এলিফেটিক যৌগ, ইট ইজ কল এলিসাইক্লিক যৌগ। এটা বদ্ধ শিকল এলিফেটিক যৌগ, ইট ইজ কল এলিসাইক্লিক যৌগ। তাহলে তোমরা বুঝেছো এখানে কি হলো, 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলো। এই বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য আছে ভালো, বেনজিনে যে 3টা পাই বন্ধন আছে এটা প্রমাণ। দেখো 3 অণুর সাথে বিক্রিয়া করেছে, 1 অণু বেনজিন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করেছে। এ থেকে প্রমাণিত হয় যে বেনজিনে 3টি দ্বিবন্ধন আছে। এখন তুমি ক্লোরিনের সাথে বিক্রিয়া করাবা, এখানেও 3 অণু ক্লোরিন দিবে, একদম সিম্পল। দেখো নিমিষে বিক্রিয়া শেষ। এখানে হাইড্রোজেন একটা করে মুছে দিবে, হাইড্রোজেন মুছে দিবে, এই প্রত্যেকটা জায়গায় একটা করে ক্লোরিন লাগিয়ে দিবে, ক্লোরিন ক্লোরিন, শেষ। তাহলে এটা কি হলো, C6H6Cl6, এটুকুর নাম কি, C6H6 বেনজিন। হেক্সা মানে 6, ক্লোরাইড, বেনজিন হেক্সা ক্লোরাইড। অথবা এর আরেকটা নাম আছে BHC, বেনজিন হেক্সা ক্লোরাইড। অথবা এর আরেকটি নাম আছে গ্যামেক্সিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই গ্যামেক্সিনই তোমাদের পরীক্ষায় আসে। এই বিক্রিয়াটি ঘটে কিসে জানো, ইউভি রশ্মির উপস্থিতিতে অথবা প্রখর সূর্যালোকে। আমি আগেই বলেছি বেনজিন কিন্তু এরকম বিক্রিয়া করতে চায় না, এটাকে বলা হয় দ্রুত বিক্রিয়া বা এডিশন বিক্রিয়া। বলে না ফেসবুকে আমাকে অ্যাড করে দাও, মেসেঞ্জারে অ্যাড করে দাও, অ্যাড মানে সংযোজন, দ্রুত এডিশন, এটা হলো এডিশন বিক্রিয়া। এই বিক্রিয়া করতে গিয়ে দেখো বেনজিন পাই বন্ধনগুলো হারিয়ে ফেলেছে, রেজোনেন্স সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে। তাই শর্ত সাপেক্ষে, শর্তটা কি ইউভি অথবা প্রখর সূর্যালোকে দিলে এই বিক্রিয়াটা ঘটবে, এছাড়া ঘটবে না। এর নাম কি বলো, গ্যামেক্সিন, অনেকবার আসছে। এর নাম কি, বেনজিন হেক্সা ক্লোরাইড। এটা কি বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া। এখন দেখো এই বেনজিন তোমার ওজনের সাথেও দ্রুত বিক্রিয়া দেয়, 3টার সাথে। আমরা ওজনের সাথেও বিক্রিয়াগুলো একটু দেখতে চাই। দেখো CH 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 বন্ধন বন্ধন বন্ধন, 3 অণু ওজন বিক্রিয়া করবে, ওজন, এটা ওজন ওজন। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যেখানে যেখানে দ্বিবন্ধন আছে সেখানে এই ওজন দ্বিবন্ধনকে ভেঙে দিবে, এই জন্য এর নাম হলো ওজোনোলাইসিস, অর্থাৎ ওজন ভেঙে দেয়। লাইসিস শব্দটা ভেঙে দেওয়া, ওজন ভেঙে দেয়, ওজোনোলাইসিস, ওজন ভেঙে দেয়। কাকে ভেঙে দেয়, দ্বিবন্ধনকে। আগে শব্দের অর্থ পড়বে, ওজোনোলাইসিস, লাইসিস শব্দটা হলো ভেঙে দেওয়া। কাকে ভেঙে দেবে, দ্বিবন্ধনকে। দ্বিবন্ধন ঢুকে এখানে ওজনের একটা অক্সিজেন ঢুকে যাবে, সিম্পল কথা। সেটা দেখো কি, শেষ দেখো এই যে এখানে অক্সিজেন ঢুকে গেছে, দ্বিবন্ধনকে ভেঙে, এই যে দ্বিবন্ধনকে ভেঙে, আর এখানে একটা অক্সিজেন দিয়ে দিবে, এখানে একটা অক্সিজেন দিয়ে দিবে। আর অক্সিজেনের জন্য তোমরা জানো 2 1 2 1 2। এখন দেখো এখানে কিন্তু আর দ্বিবন্ধন নেই, এটাকে একক বন্ধন আছে, এরকমই থাকবে SCH। এখানে আবার দ্বিবন্ধন আছে, দেখো এখন এখানে আবার অক্সিজেন ঢুকিয়ে দাও, এই এখন এখানে কিন্তু আবার দেখো একক বন্ধন। এখন এই দ্বিবন্ধন যেখানে আছে এখানে আবার তুমি অক্সিজেন ঢুকিয়ে দাও, এর একটা অক্সিজেন দাও, এর একটা অক্সিজেন দাও, আর এটা তো এভাবে রইলো। এর নাম হলো ওজোনাইট। তুমি ভাবতেছো এত বড় যৌগ, পিকুলিয়ার, খুব কঠিন, কিন্তু আসলে কিছুই না, একটু মনোযোগ দাও। যেখানে যেখানে দ্বিবন্ধন আছে সেখানে তুমি অক্সিজেন ঢুকিয়ে দিয়েছো, এর নাম ওজোনাইট। এখানে তুমি এখন হাইড্রোজেন মানে পানি দিবে, পানি, এই অক্সিজেনকে মাঝখানে রেখে তুমি ভেঙে দাও, প্রত্যেকটাকে ভেঙে দাও, এই প্রত্যেকটাকে ভেঙে দাও মাঝখানে রেখে। তাহলে দেখো একটা অংশে কে রয়েছে, CHO বন্ধন CHO, এই দেখো এই অংশে, এই অংশ একই, CHO 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 CHO। তাহলে কয় অণু CHO হলো বলো, 3 অণু, 3 অণু, এই 3। আর এই অক্সিজেন যেগুলো আছে, এই অক্সিজেন পানির অক্সিজেনের লগে জয়েন্ট হবে, তাহলে হবে H2O2, 3 অণু। আমি আবার বলছি, দেখো এই যে মাঝখানে অক্সিজেন যেটা আছে এটা পানির অক্সিজেনের লগে জয়েন করে 3 অণু H2O2 হবে। দেখো কয়টা অক্সিজেন, 1টা 2টা 3টা, এই যে 3H2O2। এখানে 3 অণু পানিও দিতে পারো তুমি, পানি বিক্রিয়া সমতকরণ করার স্বার্থে। আর প্রত্যেকটা ভাগে আছে কি CHO CHO,
এর নাম হলো গ্লাইঅক্সাল। এটা অনেকবার অ্যাডমিশন টেস্টে আইছে, গ্লাইঅক্সাল। যে ওজন বেনজিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অর্থাৎ বেনজিন ওজনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, 3 অণু গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সাল। এখন দেখো এটা তো তোমার অনেক কঠিন লাগতেছে, দেখো আমি খুব ইজিলি কিভাবে এটাকে আমি একে দেখাতে পারি। দেখো তুমি যদি কাঠ পেন্সিল ইউজ করো তাহলে এটা আরো ভালো হবে। তুমি আমার মতো করে এটা ইজিলি এখন এখানে আঁকতে পারবে। দেখো একটা দ্বিবন্ধন, একটার পর একটা। তুমি এই যে দ্বিবন্ধন ভেঙে দিবে, ভেঙে দিয়ে অক্সিজেন ঢুকিয়ে দিবে, শেষ। আর এর একটা অক্সিজেন দিবে, এর একটা অক্সিজেন দিবে, কারণ ওজনের মধ্যে 3টা অক্সিজেন থাকে, 1 2 3। এই দ্বিবন্ধনও ভেঙে দাও, অক্সিজেন ঢুকিয়ে দাও, এর একটা অক্সিজেন দাও, এর একটা অক্সিজেন দাও। দ্বিবন্ধন ভেঙে দাও, ভেঙে দিয়ে এখানে অক্সিজেন দাও, এর একটা অক্সিজেন দাও, এর একটা অক্সিজেন দাও। দেখো একেবারে স্ট্রাকচারটা এটা। কত ইজিলি তুমি বেনজিনের ভিতরে এই ওজোনাইটটা আঁকতে পেরেছ। এর নাম ওজোনাইট, এর নাম ওজোনাইট। তুমি দেখলে কিভাবে এঁকে ফেললাম, কত সহজ জিনিস। এখন তুমি অক্সিজেনকে মাঝখানে রেখে ভেঙে দাও, তুমি পেয়ে যাবে গ্লাইঅক্সাল। কত ইজি দেখো, এই দেখো CHO বন্ধন CHO, গ্লাইঅক্সাল, কত ইজি। তাহলে এই যে 3টা বিক্রিয়া তুমি পড়লা, বেনজিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিল নিকেল প্রভাবকের উপস্থিতিতে, বেনজিন ওজনের সাথে বিক্রিয়া করলো, বেনজিন তোমার ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো। এই 3টা বিক্রিয়া কিন্তু যৌথ বিক্রিয়া বা এডিশন বিক্রিয়া। কিন্তু বেনজিন তো এগুলো বিক্রিয়া দিতে চায় না, ও পছন্দ করে না। যে সকল বিক্রিয়া পছন্দ করে এটা এখন পড়বো, প্রতিস্থাপন বিক্রিয়া। কেমন প্রতিস্থাপন বলো? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, অর্থাৎ ইলেকট্রন ডেকে আনবে যে আসো দোস্ত বিক্রিয়া তুমি করো। এই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আমরা এখন দেখতে চাই। প্রথমে দেখো বেনজিনের সাথে নাম্বার 1 ক্লোরিনেশন বিক্রিয়া। এই দেখো ক্লোরিন, বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। এই বেনজিনের নাম হলো ক্লোরিনেশন, নামই কিন্তু ক্লোরিনেশন, খেয়াল করো মনোযোগ দিয়ে। ক্লোরিনেশন, ফরেস্টেশন মানে কি বন যুক্ত করা, গাছ লাগাবা। ডিফরেস্টেশন বন ধ্বংস, কেটে ফেলাবা। ঠিক এরকম ক্লোরিনেশন মানে ক্লোরিন যুক্ত করবা। কোথায়? বেনজিনের বডিতে এই ক্লোরিন যুক্ত করে দিলা। এখানে যে ক্লোরিনেশন যুক্ত হলে এখান থেকে কে চলে গেল বলো? হাইড্রোজেন। আর একটা ক্লোরিন রয়েছে, কিন্তু একটা ক্লোরিন এখানে গেছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, ক্লোরিন একটা রয়েছে HCl। দেখো কত ইজি। এই বিক্রিয়াগুলোই এই বেনজিন স্ট্রাকচার দিতে চায়। দেখো বেনজিনের রেজোনেন্স এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ পাই ইলেকট্রন গুলো কিন্তু এখানে ধ্বংস হয়নি। তাই বেনজিন এই রেজোনেন্স সিস্টেম বা পাই ইলেকট্রন সিস্টেম ঠিকঠাক রাখার জন্য, মজবুত রাখার জন্য এরা যৌথ বিক্রিয়া দেয় না, এরা প্রতিস্থাপন বিক্রিয়া দিতে বেশি পছন্দ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এর নাম হলো ক্লোরিনেশন, ক্লোরিনটা যুক্ত করেছি আমরা এখানে। এখন দেখো 2 নাম্বার নাইট্রেশন। এটা হলো তোমার বেনজিন, নাইট্রিক অ্যাসিড আর হলো সালফিউরিক অ্যাসিড। নাইট্রেশন বিক্রিয়া 100% 2টা অ্যাসিড অংশগ্রহণ করবে, তবে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া অংশগ্রহণ করবে না। নাইট্রিক অ্যাসিডটা বিক্রিয়া অংশগ্রহণ করবে। নামই কিন্তু নাইট্রেশন, মানে নাইট্রোমূলকটা এসে অ্যাড হবে। যেমন ক্লোরিনেশন ক্লোরিন মূলক যুক্ত হয়েছে, এই নাইট্রেশন বিক্রিয়া নাইট্রোমূলক যুক্ত হবে। দেখো কত সহজ জিনিস আসলে এই নাইট্রোমূলক। আর মনে রাখবা নাইট্রেশন এবং সালফোনেশন বিক্রিয়া 100% পানি উৎপন্ন হবে। এই দেখো নাইট্রেশন বিক্রিয়া পানি উৎপন্ন হয়েছে। আর আমি ইতিপূর্বেও বলেছি যদি কোনো বিক্রিয়া হাইড্রোজেন আর অক্সিজেন থাকে 100% পানি উৎপন্ন হবে। তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, পানি উৎপন্ন হয়েছে। এটা একটা স্বাভাবিক কমন সেন্স ফেনোমেনা। তাহলে এই বিক্রিয়ার নাম নাইট্রেশন হয়েছে কেন? নাইট্রোমূলক যুক্ত হয়েছে। গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া শুধু ইন প্রেজেন্স থাকবে, প্রভাবক রূপে কাজ করবে, কিন্তু যা কাজ করার নাইট্রিক অ্যাসিডই করবে। এইখান থেকে কিন্তু নাইট্রোমূলকটা আসছে। এর নাম নাইট্রোবেনজিন, এর নাম ক্লোরোবেনজিন, এর নাম বেনজিন। এই নাইট্রোমূলক আছে তাই নাইট্রোবেনজিন, ক্লোরিন আছে তাই ক্লোরোবেনজিন, ব্রোমিন থাকলে ব্রোমোবেনজিন বলবা, আয়োডিন থাকলে আয়োডোবেনজিনও বলতাম। এরপরে হলো তোমার বিক্রিয়া হলো সালফোনেশন। সালফোনেশন বিক্রিয়া দেখো, এটা হলো বেনজিন, এটা হলো সালফিউরিক অ্যাসিড। এখন এই সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করবে তখন কিন্তু নাইট্রিক অ্যাসিড আসবে না, শুধুমাত্র নাইট্রিক অ্যাসিডে 2টা অ্যাসিড কাজ করবে।
কিন্তু এখানে কিন্তু একটা অ্যাসিডই কাজ করবে। এইটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তোমার হবে বেনজিন সালফোনিক অ্যাসিড। আমি তোমাদের আগেও বলেছি যে সালফোনিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড মানে নাইট্রেশন বিক্রিয়া সালফোনেশন বিক্রিয়া পানি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হয়েছে। আর এইটা তোমাদের আগে আমি একেবারে একটা লেকচার নিয়েছিলাম, সেখানে কার্যক্রমমূলক করিয়েছিলাম। তোমরা জানো এই ফাংশনাল গ্রুপের নাম হলো সালফোনিক অ্যাসিড মূলক SO3H, এই জন্য এর নাম বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড, এটা বেনজিন, এটা সালফুরিক অ্যাসিড, এটা বেনজিন সালফোনিক অ্যাসিড। এখন যে বিক্রিয়াটা পড়বো আমরা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটা হলো ফ্রিডেল ক্রেবস বিক্রিয়া। ফ্রিডেল ক্রেবস, এখন ফ্রিডেল ক্রেবস নাম হয়েছে কেন? এখানে ফ্রিডেল ক্রেবস নামক একটি প্রভাবক ব্যবহার করা হয়, এই জন্য এই বিক্রিয়ার নাম হয়েছে ফ্রিডেল ক্রেবস বিক্রিয়া। প্রথমে আমি পড়ব ফ্রিডেল অ্যালকাইলেশন বিক্রিয়া। অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রেবস অ্যালকাইলেশন বিক্রিয়া। দেখো এটা বেনজিন, এখানে তুমি দেবা RX, আর এখানে দেবা AlCl3 অথবা ফেরিক ক্লোরাইড, যেটা দাও। অনাদ্র দিতে হবে, আদ্র দিলে চলবে না। অনাদ্র কেন একটু পরে আমি বলতেছি সেটা। তাহলে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড বেনজিনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল বেনজিন উৎপন্ন করে। আমি আগেই বলেছি এর নাম হলো ফ্রিডেল ক্রেবস অ্যালকাইলেশন, মানে কি অ্যালকাইল মূলকটা যুক্ত হবে। ফরেস্টেশন যেমন বন যুক্ত করতেছো, গাছ লাগাইতেছো, এটা হলো অ্যালকাইল মূলক, এটা হলো হ্যালাইড। এখানে হ্যালাইড কে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হ্যালুজেন। এখন এর নাম অ্যালকাইল বেনজিন, এর নাম ফ্রিডেল ক্রেবস অ্যালকাইলেশন হয়েছে কেন? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল বেনজিন তৈরি করে। এখন এখানে অ্যালকাইলটা যুক্ত হওয়ার লগে লগে তোমার কে চলে গেছে? হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা এক্স এর লগে যুক্ত হবে, HX। যদি আমি স্পেসিফিক্যালি এই বিক্রিয়াটাকে লিখতে চাই, মানে মান বসিয়ে, মনে করো R এর মান CH3 আর AX এর মান Cl, আর তুমি দিলা এটা ডু, ওই একই জিনিস দিবা, তাহলে এখানে কে এসে কানেক্ট হবে তুমি বলো? CH3, আর হবে কি HCl, এর নাম টলুইন। টলুইন অথবা এইটুকুর নাম মিথাইল বেনজিন, মিথাইল বেনজিন অথবা টলুইন, অ্যালকাইল বেনজিন। এরকম যদি তুমি আরো মান বসাও, আর CH3 CH2Cl আরো হবে যৌগ, হ্যাঁ, এটা কোনো সমস্যাই নেই। এর নাম হলো ফ্রিডেল ক্রেবস অ্যালকাইলেশন। কেন? অ্যালকাইল মূলক বেনজিনের মধ্যে কানেক্ট হয়েছে, এই জন্য এর নাম হলো ফ্রিডেল ক্রেবস অ্যালকাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রেবস বিক্রিয়া দুই প্রকার, একটা হলো ফ্রিডেল ক্রেবস অ্যালকাইলেশন, আর একটা হলো ফ্রিডেল ক্রেবস অ্যাসাইলেশন। এখন আমি অ্যাসাইলেশন বিক্রিয়াটা আমি একটু দেখব। দেখো একই জিনিস থাকবে, বেনজিন এবং অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর এখানে এসিটাইল ক্লোরাইড তোমার থাকবে, CH3COCl। এখন এই Ac2 মূলকটা আইসা এখানে যুক্ত হয়ে যাবে, COCH3, আর এখান থেকে হাইড্রোজেন বের হয়ে গেছে HCl। খেয়াল করো, এখান থেকে হাইড্রোজেন চলে গেল, সেই Cl কে ধরে HCl হয়ে গেল, আর রয়ে গেল COCH3, COCH3, এর নাম হলো Ac2ফেনুন। Ac2ফেনুন, এটা একটা কিটোন SCO, অথবা এর আরেকটা নামও আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে এটুকু হলো ফিনাইল, মিথাইল কিটোন, এটুকুর নাম কিন্তু ফিনাইল, না জানলে এখন জেনে নাও। এটার নাম হলো বেনজিন, এটার নাম হলো ফিনাইল, আর এটার নাম মিথাইল। তাহলে ফিনাইল মিথাইল, এটা কিটোন। তুমি তো জানো এটা হলো কিটোনের কার্যকরীমূলক, এটা হলো ফিনাইল, এটা বেনজিন, এটা কিটোনের কার্যকরীমূলক, আর এটা মিথাইল। তাহলে ফিনাইল মিথাইল কিটোন। তোমার যদি ওইটা মন না চায় তাহলে লিখবে Ac2ফেনুন, এটা Ac2ফেনুন কিটোন। এটাকে বলা হয় ফ্রিডেল ক্রেবস অ্যাসাইলেশন বিক্রিয়া, কারণ এটাকে বলে অ্যাসাইল গ্রুপ। এই যে এটুকুগুলো অ্যাসাইল গ্রুপ, আর এই অ্যাসাইল গ্রুপটা দেখো বেনজিনের মধ্যে কানেক্ট হয়েছে, এই জন্য একে বলা হয় ফ্রিডেল ক্রেবস অ্যাসাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রেবস অ্যাসাইলেশন বিক্রিয়া। কিন্তু ইতিপূর্বে আমি কিন্তু পড়াইছি ফ্রিডেল ক্রেবস অ্যালকাইলেশন বিক্রিয়া, এখন আমি পড়াইলাম ফ্রিডেল ক্রেবস অ্যাসাইলেশন বিক্রিয়া। আশা করি আমরা আজকে
যতটুকু পড়িয়েছি বুঝিয়েছি এই পর্যন্ত তুমি বোধহয় বুঝেছ। নেক্সট দিন আমরা এই নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল, ফিডার ক্যাপস অ্যালকাইলেশন অ্যাসাইলেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল কিভাবে এই বিক্রিয়াগুলো ঘটলো এগুলো আমি ইন ডিটেলস তোমাদের সাথে পড়াতে চাই। তুমি এই বিষয়গুলো কিন্তু জৈব যৌগ যত পড়বে অতই তুমি বুঝবে। তুমি এই বিক্রিয়াগুলো অবশ্যই 2 থেকে 3 বার বাসায় লিখবে। লেখার কিন্তু একটা প্রসিডিউর আছে, লিখবে, বুঝে বুঝে লিখবে। তুমি দেখবে প্রথমবার পড়তে গিয়ে ভুলে গিয়েছো, দ্বিতীয়বার একটু ভুলে গিয়েছো, তৃতীয়বার আর কখনো ভুলবে না। তবে এগুলো ম্যাথমেটিক্স এর মতো প্র্যাকটিস করতে হবে। বিক্রিয়া যত বেশি যে লিখবে সে তত পারদর্শী হবে। আর এগুলো তোমাদের অ্যাডমিশনে আসবে, তোমাদের ইন্টারনাল পরীক্ষায় আসবে, এমসিকিউতে আসবে। আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে মিনিমাম একটি লাইক এবং কমেন্ট তোমরা দিতে পারো তো, যাতে করে বিভিন্ন স্তরে মফস্বলে যে ছাত্রছাত্রী আছে আমাকে অনেকেই লাইক কমেন্ট করে যে স্যার আমরা খুবই উপকৃত হচ্ছে, আমরা যারা মফস্বলে আছি, সেটা ওখানে ছড়িয়ে যাক। আমি তো তোমাদেরকে এগুলো ক্লাসগুলো ফ্রি অফ কস্টে দিচ্ছি, অনেক কষ্ট করে। তাই তোমরা লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার দিবে। আর তোমাদের আল্লাহর কাছে দোয়া করি তোমরা যেন সফল হও, ভালো থাকো সবসময়। খোদা হাফেজ।